ইসরায়েলে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান। তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা হামলার দাবি ইসরায়েলের। জরুরি নিরাপত্তা বৈঠকের উদ্যোগ ট্রাম্পের। হরমুজ প্রণালী বন্ধের বার্তা বিশ্ব অর্থনীতিতে অশনি সংকেত, বলছেন বিশেষজ্ঞরা। জ্বালানির আকাশচুম্বী দাম ও মূল্যস্ফীতি অস্বাভাবিক আকার নেওয়ার আশঙ্কা। সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। জাতীয় নির্বাচনে ভোট কারচুপিতে জড়িতদের তথ্য পেতে ইসিকে দুদকের চিঠি। মবের ঘটনা অনাকাঙ্ক্ষিত, উপদেষ্টাদের নিন্দা। বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে, দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থার আশ্বাস সালাউদ্দিনের। ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আজও ঢাকাবাসীর আন্দোলন। 1.5 মাস পর নগর ভবনে নাগরিক সেবা চালু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর আজও ইসরায়েলের একাধিক অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এই দিন ইরানের 6টি বিমানবন্দরে হামলা চালিয়ে কমপক্ষে 15টি বিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। সেই সাথে হামলা হয়েছে তেহরানের বিদ্যুৎ বিতরণ স্থাপনা আর এভেন কারাগারে। এমন অবস্থায় ইহুদিবাসী শত্রুদের বিরুদ্ধে শাস্তি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। মার্কিন হামলার পর তেহরানের করণীয় নিয়ে আলোচনা করতে রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর সোমবার ভোর হওয়ার আগে ফের ইসরায়েলের মাটিতে মিসাইল হামলা চালায় তেহরান। হামলার আগে তেল আবিব, পশ্চিম তীরের বসতি এবং ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। প্রাণহানি কমাতে আশ্রয় কেন্দ্রে চলে যায় সাধারণ ইসরায়েলিরা। পাল্টা ইরানেও হামলা চালিয়েছে ইসরায়েল। হতাহত হয়েছে বেশ কয়েকজন। ইসরায়েলের শাস্তি দেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথম বিবৃতিতে তিনি এমনটি জানান। খামিনি জানান, জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে। এর শাস্তি তাদের অবশ্যই পেতে হবে। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করতে রাশিয়া গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরানের পরবর্তী করণীয় জানতেই এই সফর বলে মত বিশ্লেষকদের। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্রের হামলায় কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া। এদিকে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে এক ফোনালাপে ঐকমত্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরানে হামলার পর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে জাতীয় নিরাপত্তা দলের সাথে বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের শাসন ব্যবস্থা নিয়ে এক পোস্টে ট্রাম্প লিখেন, যে শাসন ব্যবস্থা ইরানকে মহৎ করতে পারে না তার পরিবর্তন কেন হবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার শঙ্কায় সতর্কতা জারি করেছে ওয়াশিংটন। এমনকি বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের চলাফেরায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিপজ্জনক মোড় নেয়ায় কূটনৈতিক সমাধান ছাড়া অন্য কোনো উপায় দেখছেন না জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলছেন, প্রতিশোধের পর প্রতিশোধের ঝুঁকিতে এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত নাজুক। যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। ইরানের হামলার প্রতিবাদে করাচি ও ইসলামাবাদে বিক্ষোভ করেছে সাধারণ জনতা। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাজারে ব্যাপক হারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এর মধ্যেই হরমুজ প্রণালীর গতিপথ পরিবর্তন করে দুটি সুপার ট্যাঙ্কার ইউটার্ন নিয়েছে। ট্যাঙ্কার দুটি 20 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে সক্ষম। এই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হলে বন্ধ হয়ে যাবে শত শত জাহাজ চলাচল। এতে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। পারস্য উপসাগরীয় প্রবেশদ্বার বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বন্ধের কারণে জ্বালানির দাম বেড়ে দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শুধু জ্বালানির দামে নয়, পরিণতিতে ধস নামতে পারে বিশ্বব্যাপী শেয়ার বাজারেও। পৃথিবীর বুকে মাত্র 33 কিলোমিটার দীর্ঘ একটি জলপথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতি হয়ে পড়বে টালমাটাল। অর্থনৈতিক সুনামির আকার নিতে পারে এই সংকট। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত।
হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধমনীর মতো। আর এটি সামান্য সময়ের জন্য বন্ধ থাকলে স্থবির হয়ে পড়বে বিশ্ব অর্থনীতি। বৈশ্বিক খনিজ তেল বাণিজ্যের 33% সরবরাহ হয় এই প্রণালী দিয়েই। এই প্রণালীর পুরোটাই ইরানের উপকূল বরাবর অবস্থিত। তাই ইরান যখন এটি বন্ধের ঘোষণা দেয়, তখন তা ফাঁকা বুলি হিসেবে উড়িয়ে দেওয়ার সুযোগ থাকে না। হরমুজ প্রণালীর খুব কাছে বাহরাইনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তর। কেবল সামরিক ঘাঁটি হিসাবে নয়, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীক এটি। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে বসে থাকবে কিনা, এটিও এক বড় প্রশ্ন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীন এবং রাশিয়া ছাড়া ইরানের কোনো বন্ধু নাই, সুতরাং এবং এই রাশিয়ার এই মুহূর্তে যে অবস্থা, ইউক্রেন নিয়ে তারা এত ব্যতিব্যস্ত যে তাদের আরেকটা যুদ্ধে জড়ানোর কোনো রকমের সম্ভাবনা নাই। চীনের পক্ষে জড়িত হওয়া খুব কঠিন। চীন কি করতে পারে? এখানে চীনের এয়ারফোর্স তো এসে এখানে ফ্লাই করতে পারবে না। যাতে এরকম এক্সট্রিম স্টেপে না যায় সেই জন্য তাদেরকে চেষ্টা করতে পারে, তাদের ইনফ্লুয়েন্স করতে পারে। যেমন ধরেন আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে যথেষ্ট সমর্থন দিয়ে যাবে, চীনের ইরানের উপরে যেন আরও চাপ সৃষ্টি না হয়। ইরানের ভঙ্গুর অর্থনীতির পুরোটাই টিকে আছে তেল রপ্তানির উপর। হরমুজ প্রণালী বন্ধ হলে তাদের নিজেদের তেল রপ্তানিও বন্ধ হবে। অন্যদিকে ইরানের তেলের বড় ক্রেতা চীন। হরমুজ বন্ধ হলে ক্ষতিকর প্রভাব পড়বে চীনের উপরও। ইরানেরও এফেক্ট হবে এবং যারা তেল এখান থেকে ডিপেন্ডেন্ট, সব থেকে বড় এফেক্ট হবে চীনের। তাদের বিগেস্ট পার্টনার এবং চীন হয়তো রেস্ট্রেইন করতে পারে এখানে যে এটা করো না, কারণ চীনের সাপ্লাই এদিক দিয়ে যায়। এবং ছোটো কান্ট্রি বাংলাদেশও এফেক্টেড হবে, ভারত এফেক্টেড হবে, ইউরোপ তো এফেক্টেড হবে। মার্কিন যুক্তরাষ্ট্র বাই দ্য ওয়ে আবার অতটুকু এফেক্ট হবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখন তেলে প্রায় স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের মতো দেশের জন্য সমূহ বিপদের সম্ভাবনা। তখন আমাদের অনেক ইন্ডাস্ট্রি হয়তো বন্ধ হয়ে যেত। রেলওয়ে, রোড ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি যারা এগুলো কনজিউম করে, ইলেকট্রিক সাপ্লাই, অনেক কিছুই আমাদের এখনও, গ্যাস এবং ফার্নেস, গ্যাসও তো ওখান দিয়ে আসে। এসবের বাইরেও ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তেলের দাম আকাশ ছোঁবে। খাদ্য, পোশাক থেকে শুরু করে উৎপাদন খরচ চলে যাবে নাগালের বাইরে। বিশ্ব এক ভয়াবহ মুদ্রাস্ফীতির কবলে পড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। আরেকটা জিনিস করা করতে পারে তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানিকালে আদালতকে তিনি বলেন, নির্বাচনে কারচুপি হওয়ার দায় তার না, রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতায় এমনটা হয়েছে বলেও জানান তিনি। তবে এদের বিরুদ্ধে তৎকালীন সময়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা আদালতের এমন প্রশ্নে নিশ্চুপ ছিলেন নুরুল হুদা। বিস্তারিত মোবাশ্বের আহমদের প্রতিবেদনে। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের একটি হয়েছিল 2018 সালে, যে সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন KM নুরুল হুদা। তার মেয়াদে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন, ব্যাপকভাবে পরিচিতি পায় রাতের ভোট হিসেবে। অভ্যুত্থানে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের 10 মাস পর বিএনপির করা নির্বাচন কারচুপির মামলায় আবার দৃশ্যপটে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। রবিবার রাতে উত্তরার নিজ বাসা থেকে জনতার হাতে আটক হন তিনি। পরে তাকে পুলিশের সোপর্দ করে উত্তেজিত জনতা। উত্তরা থেকেই রাতে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হয় তাকে। সোমবার দুপুরে কড়া নিরাপত্তায় ঢাকার CMM আদালতে নিয়ে আসা হয় নুরুল হুদা সহ মামলার এজাহারভুক্ত আসামিদের। এ সময় নুরুল হুদার 10 দিনের রিমান্ড চেয়ে এজলাসে তোলা হয়। শুনানি চলাকালে আদালত নুরুল হুদাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে কারচুপি নির্বাচনের দায় চাপান রিটার্নিং কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। তবে রাতের ভোট আয়োজনে নুরুল হুদা সরাসরি সরকারের তাবেদার হয়ে কাজ করেছেন বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। দুপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে KM নুরুল হুদার। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। আজকে সে নির্লজ্জভাবে আজকেও সে স্বীকার করছে না সে যে অপরাধ করেছে। পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন, এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না। এবং আমরা বলেছি যে এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। অতএব বিজ্ঞ আদালতকে আমরা
এটি বুঝাতে সক্ষম হয়েছি। এদিকে একই কোর্ট জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। 2018 সালে জাতীয় নির্বাচনে শতভাগ ভোট কাস্ট হওয়া কেন্দ্রের কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন দুদক। ভোট কারচুপিতে জড়িতদের তথ্য পেতে ইসিতে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। সেই সাথে ক্ষমতার অপব্যবহার করে 2014 ও 2024-এর পাতানো নির্বাচনে প্রভাবশালীদের তথ্যও চায় দুদক। রিপোর্ট ফররুখ বাবুর। আওয়ামী লীগ সরকারের অধীনে বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে এবার তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ এসেছে 2014, 2018 এবং 2024-এর নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারে জড়িত ছিলেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও। সন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন এবং সব রেকর্ডপত্র প্রাপ্তি শেষে সংশ্লিষ্ট অভিযোগ প্রমাণের সহায়ক যারা রয়েছেন এবং যারা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন। চলতি বছরের জানুয়ারিতে এসব অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। তখন গঠন করা হয় 5 সদস্যের কমিটি। অনুসন্ধান দল এবার 2018 সালের নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রের কর্মকর্তাদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশনে। আমাদের কাছে তথ্য রয়েছে যে 13টা নির্বাচনী কেন্দ্রে শতভাগ ভোট কাস্ট হয়েছিল। এরকম 13টা জেলাতে আমাদের যে এনফোর্সমেন্ট টিম রয়েছে তারা এটা নিয়ে কাজ করছেন এবং এটা ছাড়াও তারা আরও অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছেন। যেই আমাদের যে নির্বাচনী অফিসগুলো রয়েছে সেখানে সংগঠিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগগুলো রয়েছে সব নিয়েই আমাদের টিম সেখানে কাজ করছেন। এরই মধ্যে 2018 সালের প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে। দুদক মহাপরিচালক জানিয়েছেন চাইলে তাকে শতভাগ ভোট কাস্টের অপরাধে গ্রেফতার দেখানো যায়। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় মব জাস্টিসের যে ঘটনা হয়েছে তা কাম্য নয়। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রবিবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেফতারে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তাকে এখনো গ্রেফতার করা হয়নি। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময়ের মব জাস্টিস অনাকাঙ্ক্ষিত। এমন ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পরে উপদেষ্টা হর্টিকালচার সেন্টারে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। কর্মকর্তা কর্মচারীদের নানা দিক নির্দেশনা দেন তিনি। মিডিয়া বলতেছেন যে হাবিবুল আউয়াল অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব উত্তরা থেকে। বাট ওনার যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। এইসব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। দেশে এখনো চলা মব জাস্টিসের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন, মব জাস্টিসের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশে একটি আদর্শ পরিবেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেনি। বর্তমানে পুলিশ অনেক জায়গায় সক্রিয় হয়েছে, আরও সক্রিয় হবে বলে আশ্বস্ত করেন তিনি। সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, দ্বীপটি নিয়ে একটি মাস্টার প্ল্যানের চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য জলবায়ু ট্রাস্ট থেকে একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ চলছে। তিনি বলেন, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কোনো আশঙ্কা থাকার কথা নয়, এটিকে বাঁচানো দরকার। দ্বীপটি বাঁচাতে পারলেই সব আশঙ্কা দূর হয়ে যাবে। জানান, দেশের শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে, তবে কাঁচা বাজারগুলোতে নিজেদের অভ্যাসের একটি চ্যালেঞ্জ রয়েছে।
হয়েছে। 17টি পণ্যকে একবার ব্যবহৃত প্লাস্টিক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। শিগগিরই এই পণ্যের বিরুদ্ধে অভিযান শুরু হবে বলেও জানান উপদেষ্টা। কিন্তু ইস্যু ভিত্তিক কাজ করে যেতে হচ্ছে, বিষয়টাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হচ্ছে। অনেক জায়গাতেই আপনি দেখছেন যে পুলিশ বেশ সক্রিয় হয়েছে, কিন্তু আমি যেটা বললাম, একটা আদর্শ পরিস্থিতিতে পরিবেশে আমরা দায়িত্ব গ্রহণ করি নাই। পরিবেশটাকে আদর্শ করবার জন্য আমাদেরকে সবসময়ই কাজ করতে হচ্ছে। আমি বলবো না যে মনোবল ফিরে আসেনি, কিন্তু তারা অনেকটাই সক্রিয় হয়েছে, হয়তো আরও সক্রিয় হবে। অ্যাজ আই সেড আর্লিয়ার, যে সন্তুষ্ট হবার কোনো সুযোগ কারোরই নেই। তবে এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প্ট যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে আটকের সময় মবের ঘটনার সাথে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে গণমাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিচার প্রক্রিয়া আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে, এমনটাই প্রত্যাশা করে বিএনপি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেফতার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়া আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে আমরা প্রত্যাশা করি। তবে তার উপরে যে অবমাননাকর এবং লাঞ্ছনাকর ব্যবহার করা হয়েছে, এটা আমরা সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এই ঘটনা জড়িত থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা ডিসিপ্লিনারি অ্যাকশনকে কি বলবা। লন্ডন বৈঠকের মধ্য দিয়ে দেশে নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকালে গণফোরামের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় ভোট আয়োজনের সব সংশয় কেটে গেছে বলেও দাবি তাঁর। জানান, নির্বাচনের তফসিল ঘোষণায় আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, বিএনপি মবের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে, এখান থেকে সরে আসার সুযোগ নাই। দলের কেউ এর সাথে যুক্ত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গণফোরামের পর সন্ধ্যায় এনজিএম এর সাথে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে, সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল, পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরার কোনো সুযোগ নাই। এই সমস্ত মবক্রেসিতে যারা জড়িত, এটা তাদের ব্যক্তিগত সমস্যা, এটা বিএনপির কোনো সমস্যা নয়। টানা 40 দিন পর গতি ফিরেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। নাগরিক সেবা চালুর পাশাপাশি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনও চলমান ছিল। আজ সকাল থেকে সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী আসলেও নগর ভবনে আসেননি প্রশাসক আর প্রকৌশলীরা। সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন নগরবাসী। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও শপথ পড়ানোর দাবিতে টানা 40 দিন ধরে আন্দোলন করে আসছেন ঢাকাবাসী। সোমবার সকাল 11টা থেকে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকাবাসী। কর্মসূচিতে যোগ দিতে নগরীর বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে নগর ভবনে জড়ো হন ইশরাক হোসেনের সমর্থকরা। নগর ভবনের প্রবেশ মুখে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন ইশরাক সমর্থকরা। এ সময় তারা স্থানীয় সরকার উপদেষ্টার ভূমিকা নিয়েও সমালোচনা করেন। ঢাকাবাসী বলেন, আদালতের নির্দেশনা ও সরকারের গেজেট প্রকাশের পরও তারা শপথ না পড়িয়ে সরকার আইনের লঙ্ঘন করেছে। আদালতের মাধ্যমে যে রায় ঘোষণা করা হয়েছিল, ওনাকে বিজয় ঘোষণা করা হয়েছে, তারপর গেজেট প্রকাশ করা হয়েছিল, তারপর ওনাকে শপথ না পড়িয়ে মেয়রের দায়িত্ব না বুঝিয়ে টালবাহানা চলছে। আমরা ঢাকাবাসী মনে করি, পরিষ্কার ভাষা বলে দিতে চাই, আমরা আন্দোলন সংগ্রাম করতে করতে এ পর্যন্ত এসেছি। ওনাকে অচিরেই এই নগর ভবনে বসে ওনার দায়িত্বকে বুঝিয়ে দিয়ে এই অপরিচ্ছন্ন নগরকে পরিচ্ছন্ন করার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবশ্যই প্রয়োজন। শপথ নিয়ে যত বন্ধু আমার ইশরাক সাহেবকে না বসাবে মেয়র হিসাবে, আমার ঢাকাবাসী এটা সবসময় এদিকে থাকবো মরাক পর্যন্ত, যত বন্ধু রাজনীতিক আমাদের ইশরাক সাহেব না বসবে। নির্বাচন কমিশন গেজেট দিয়েছে, আদালত রায় দিয়েছে। এই সরকার যেহেতু মেয়াদ তোয়াক্কা করে নাই, তা আমরা তোয়াক্কা করব না। আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের জনগণের বিজয় নিয়ে
এবং মেয়র ইশরাককে চেয়ারে বসিয়ে যতদিন লাগে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এদিকে অন্য যে কোনো দিনের চেয়ে সোমবার আলাদা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নাগরিক সেবা নিতে সকাল থেকে নগর ভবনে আসেন ঢাকাবাসী। কেউ এসেছেন ওয়ারিস সনদ নিতে, কেউ এসেছেন কারো মৃত্যু সনদ নিতে। নগর ভবন ছাড়াও সরব ছিল দক্ষিণ সিটির সব কার্যালয়গুলো। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। 3 দফা দাবি নিয়ে কাল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার আশ্বাসে মার্চ ফর যমুনা কর্মসূচি স্থগিত করেছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। চাকরিচ্যুত ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও পুনর্বাসনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। পুলিশ বলছে, আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এসএম ফাইজের রিপোর্টে বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরি হারানো কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং তাদের পুনর্বাসনের দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছে। তারই ধারাবাহিকতায় যমুনা অভিমুখে পদযাত্রার চেষ্টা করে চাকরি হারানো সদস্যরা। শাহবাগ মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। পরে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। আন্দোলনকারীদের দাবি, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগ সরকার অনেক নিরপরাধ জওয়ানকে ফাঁসিয়েছে। 2009 সালে যারা চাকরিচ্যুত হয়েছিল অন্যায়ভাবে, আমরা তাদেরকে পুনর্বাসন চাই। 2 নম্বর হচ্ছে যারা জেলখানায় বন্দী আছে তাদেরকে দ্রুত মুক্তি চাই। বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করার মাধ্যমে পুরো বাহিনীকে ধ্বংস করা হয়েছে। দাগি আসামি উনারা জামিন পেয়েছেন, মুক্তি পেয়েছেন এবং উনাদের মামলা খালাস হয়েছে, কিন্তু বিডিআরের বেলায় কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছে না। আমাদের বিষয়টা যদি অতি দ্রুত সমাধান না করা হয়, আমরা আজকে 2 ঘন্টা ব্লকেটে গিয়েছি, আগামীকালকে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। চাকরি হারানো বিডিআর সদস্যদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করেছে এনসিপি। বর্তমান সরকারকে স্পষ্ট করতে হবে তাদের উপরে বিদেশি কিংবা দেশের ভেতরের কোনো প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির চাপ রয়েছে কিনা। তারা কেন এই ঘটনার স্বাধীন তদন্ত করতে এত গড়িমসি করছে। এদিকে পুলিশ বলছে, আন্দোলনের নামে রাস্তা আটকানোর সুযোগ নেই। বিশৃঙ্খলা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। নতুন বাংলাদেশ সৃষ্টিতে কাবি স্কাউট সদস্যের আত্মত্যাগকে নজিরবিহীন হিসেবে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভবিষ্যতের পৃথিবী রচনা করতে স্কাউট সদস্যদের এমন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। তেজগাঁওয়ে বাংলাদেশ স্কাউটের দেশব্যাপী কাপ কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি দেশ সেরাদের হাতে পদক ও ক্রেস্ট তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা জানান, শিক্ষা জীবনে তিনি নিজেই স্কাউট সদস্য ছিলেন। 1955 সালে বিশ্ব জাম্বরিতে যাওয়ার গল্প শোনান স্কাউট সদস্যদের। বলেন, শিক্ষা জীবনের এই বয়সের অভিজ্ঞতা অর্জন ভবিষ্যৎ গড়ার পথ তৈরি করতে পারে। সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই ভবিষ্যৎ এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। কাজে সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য। যাই হোক, আমিও তোমাদেরকে ঈর্ষা করছি, যেহেতু তোমরা ওইখানে আছো এখন, আমিও থাকতে পারলে ভালো হতো। এবং তোমরা যাতে এই অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনা করতে পারো। বাংলাদেশের জুলাই বিপ্লবের সময় স্কাউটিং এর আত্মদান সারা বিশ্বের স্কাউটিং এর ক্ষেত্রে একটি বিশেষ ও গৌরবের দিন বলেও তিনি উল্লেখ করেন। শুধু বাংলাদেশের স্কাউটিং এর ক্ষেত্রে না, সারা বিশ্বের স্কাউটিং এর ক্ষেত্রে আজকে একটা বিশেষ গৌরবের দিন। 4 জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য। সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি। স্কাউটিং এর ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। স্কাউট সদস্যদের অভিজ্ঞতার মাধ্যমে শুধু স্কাউটরাই লাভবান হবে না, সারা পৃথিবী এর সুবিধা নিতে পারবে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে রুলের উপর শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার শুনানির এ দিন নির্ধারণ করেন। রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতি শপথ পাঠ করানো সংক্রান্ত ৭২-এর সংবিধানের বিধান পুনর্বহালে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে গীতিকবি শহীদুল্লাহ ফারাজে গত 10 মার্চ রিট করেন। এটির প্রাথমিক শুনানি নিয়ে গত 11 মার্চ হাইকোর্ট রুল দেয়। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সব প্রস্তুতি রয়েছে। দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ বাহিনীর মানবিক হওয়ার গুরুত্বও তুলে ধরেন তিনি। বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। কলঙ্ক মোচনের জন্য আমি বলছি যে পুলিশের মানবিক পুলিশ হতে হবে। যেমন আগে কোনো কিছু ঘটনা ঘটলেই যেন তারা না হয়, আপনাদের সাথে ব্যবহার যেমন বলে না জনবান্ধব পুলিশ, এটা যেন জনবান্ধব হলে কিন্তু তাদের কলঙ্ক মুছে যাবে। কলঙ্কর কথা তো নির্বাচন আপনারা দেখছেন তো, দুই একজনকে কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আনা হয়েছে। ফ্যাসিবাদের দোসররা বিএনপি সদস্য হতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের নেতারা। অন্যায়কারী যে কোনো ব্যক্তি যাতে বিএনপিতে এসে নতুন করে বাণিজ্য করার সুযোগ না পায় সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন তারা। ঢাকা মহানগর দক্ষিণের শাহজাহানপুর থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করে বিএনপি নেতারা এসব কথা বলেন। তারা অভিযোগ করেন, গত 17 বছর শত নির্যাতন চালিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি আওয়ামী লীগ সরকার, বরং অত্যাচারের কারণে বিএনপি এখন অনেক বেশি সংগঠিত। বিএনপি সদস্য সংগ্রহ চলছে। এই সময় ফ্যাসিবাদের কোনো দোষর যাতে বিএনপিতে ভিড়তে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন বিএনপি নেতারা। 17 বছর এই দলটাকে কিন্তু ফ্যাসিবাদী সরকার ভাঙতে পারে নাই। আমরা আরো আমাদের কি করেছে, এই 17 বছর নির্যাতন করেছে, আমরা কিন্তু আরো একত্রিত হয়েছি এবং সুসংগঠিত হয়েছি, যার জন্য আমরা এখনো সোজা মেরুদণ্ডে সোজা করে দাঁড়িয়ে রাজপথে আন্দোলন করতে পারি। সেই জায়গাটা যেন আমরা সব সময় ধরে রাখতে পারি। আমাদের বক্তব্য পরিষ্কার, কোন দোসর, ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর 16 বছর আওয়ামী লীগের সাথে থেকে সুযোগ সুবিধা নিয়েছে, এখন সময় পরিবর্তনের সাথে সাথে আপনাদের সাথে মিশে এই নতুন সদস্যপদ সংগ্রহ করে একটা বাণিজ্য করার সুযোগ তৈরি করবে, এদেরকে সেই সুযোগ দেওয়া হবে না। এবারের ঈদে সবচেয়ে ভালো মানের কোরবানির পশুর চামড়া বর্গফুট প্রতি সর্বোচ্চ 39 টাকা দরে বিক্রি হয়েছে। এ মৌসুমে সংগ্রহ হওয়া চামড়ার 18% ছিল পচা, এমন তথ্য উঠে এসেছে সিপিডির জরিপে। অথচ ঢাকায় বর্গফুট প্রতি লবণযুক্ত চামড়ার দর সরকার ঠিক করেছিল 60 থেকে 65 টাকায়। বাংলাদেশের চামড়া সরবরাহ চেইন, কাঁচা চামড়ার মান এবং মূল্য নিশ্চিতকরণ বিষয়ে সোমবার এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জেম বলেন, কোরবানির সময় লবণযুক্ত চামড়ার পরিবর্তে কাঁচা চামড়ার দর বেঁধে দেওয়া উচিত ছিল। ন্যায্য দর নিশ্চিতে চামড়া খাতে বিদেশি বিনিয়োগ নিশ্চিতের ওপর জোর দেন তিনি। দেশের চামড়া ফেলে দিয়ে পণ্য রপ্তানির জন্য বিদেশ থেকে চামড়া আমদানির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন আলোচকরা। ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ এই শিল্পের সংকট কাটিয়ে উঠতে তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি গঠনের তাগিদ দেন। অনুষ্ঠানে চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে বিকল্প বাজার তৈরি এবং কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়ার সুপারিশ করেন বিশেষজ্ঞরা। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ রয়েছে আর মাত্র 5 থেকে 6 মাস। এই স্বল্প সময়ের মধ্যে সব চাহিদা পূরণ করা সম্ভব নয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিওপির ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্টে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন নিয়ে দীর্ঘমেয়াদী দেশের অগ্রগতি সম্ভব নয়। সরকারের মূল শক্তি হতে হবে মানব সম্পদ। বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে আনায় গুরুত্ব দেন তিনি। বলেন, শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এআইতে প্রশিক্ষণ দেওয়া জরুরি। কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে এই প্রযুক্তির জ্ঞান অপরিহার্য। এ সময় উপস্থিত ছিলেন বিওপির উপাচার্য মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম হামি, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ এবং সংস্কার প্রক্রিয়ায় প্রতিনিধিত্ব না থাকার অভিযোগে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলম বিরতি কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। প্রতিহিংসামূলক বদলির আদেশ বাতিল করা না হলে আগামীকাল মঙ্গলবারও তারা কলম বিরতি পালনের কর্মসূচি দিয়েছেন। এর মধ্যেই আন্দোলনের সামনের সারিতে থাকা ৫ কর্মকর্তাকে বদলির আদেশে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে। কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। কমিটি গঠনের চিঠি এবং ৫ কর্মকর্তাকে বদলির চিঠি থেকে নতুন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলন শুরু হয়েছে। ঢাকার সব দপ্তরের কর্মীরা এনবিআর ভবনে এসে অবস্থান কর্মসূচি পালন করেন, আর ঢাকার বাইরের কর্মীরা নিজেদের দপ্তরে পালন করেন তাদের কর্মসূচি। এনবিআর ভবনে ১৪৪ ধারা জারি থাকায় কড়া নিরাপত্তা দেখা গেলেও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বাধা দেয়নি পুলিশ। ধোঁয়াশা ছিল তা কেটে গেছে এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে মুন্সিগঞ্জে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মীর শরফত আলী সপু। পরে সাংবাদিকদের বলেন, তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠকের পর নির্বাচন নিয়ে দেশের মানুষ আশার আলো দেখছে। দেশে ফ্যাসিস্ট শাসনের অবসান হলেও তাদের দোসররা এখনও সক্রিয়, এমন মন্তব্য করে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, অ্যাডভোকেট জসিম মোল্লা, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চমক হয়ে এসেছেন ২ ব্যাটসম্যান নাইম শেখ ও শামীম হোসেন পাটোয়ারি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ২ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। গত ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করেও মিরাজের কারণে দলে জায়গা হয়নি মোসাদ্দেক হোসেন সৈকতের। মনির হোসেন খানের রিপোর্ট। টুর্নামেন্ট হোক আর আন্তর্জাতিক সিরিজ, ফরম্যাটের ভিন্নতায় কিছু আসে যায় না। বাংলাদেশের দল ঘোষণা মানেই চমক আর বিতর্ক। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমিটি। ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, দলে আছেন টেস্ট ও টি-20 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন অটো চয়েস। তবে বাদ পড়েছেন সৌম্য সরকার, তার বদলি নাইম শেখ। ছন্দে ফেরার সুযোগ দিতে সৌম্যকে বাদ দেওয়া হয়েছে। নাইম পেয়েছেন ঢাকা লিগে ভালো পারফরমেন্সের পুরস্কার। দারুণ ছন্দে থাকা নুরুল হাসান সোহান নির্বাচকদের বিবেচনায় আছেন, দলে নেই। কিপিংয়ে ভরসা লিটন ও জাকের আলী। হুসেইন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং হাসান মাহমুদ। ওপেনারের কোনো ঘাটতি হলে, স্পেশালি একদিনের ক্রিকেট যেখানে অ্যাগ্রেশন আছে, তখন ন্যাচারালি আমাদের আরেকজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করা হয়। ইউজুয়ালি মোস্ট অফ দ্য টুরে 3টা ওপেনার সাধারণত থাকে। নাইমের মতো ঘরোয়া লিগের পুরস্কার পেয়েছেন শামীম পাটোয়ারি। দুইজনই দলে ফিরেছেন 2 বছর পর। যদিও এবারের লিগের সেরা খেলোয়াড় মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গা হয়নি। তাকে বাদ দেওয়ার কারণ আরও অদ্ভুত। লিপুর ঘোষণা, মিরাজ থাকলে মোসাদ্দেকের জায়গা হবে না টাইগার স্কোয়াডে। প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিংয়ে ইট শুড হ্যাভ রিকভার্ড within a couple of days. He should have been available against UAE even. But unfortunately, এই অকেশনে দেখা যায় যে পরিকল্পনা মোতাবেক ইনজুরিটা থেকে রিকভারিটা। দলে স্পেশালিস্ট 2 জন স্পিনার, লেগি রিশাদ হোসেন ও বাহাতি স্পিনার তানভীর ইসলাম। 16 জনের স্কোয়াডে পেসার 5 জন। তাসকিন ও মুস্তাফিজ ফেরায়, স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। তানভীর এবং নাসুমকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু খেলাচ্ছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা রকিবুলকে চাচ্ছি অনেক শক্তভাবে সে যেন জাতীয় দলে আসে। হ্যাঁ, সেই জন্য হয়তো একটু সময় নিচ্ছি, যেন মানে ফার্স্ট ইন ফার্স্ট আউটের মতো ব্যাপারটা না ঘটে। টেস্ট সিরিজ শেষে 2 জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ শ্রীলঙ্কা 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইসরায়েলে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান। তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা হামলার দাবি ইসরায়েলের। জরুরি নিরাপত্তা বৈঠকের উদ্যোগ ট্রাম্পের। হরমুজ প্রণালী বন্ধের বার্তা বিশ্ব অর্থনীতিতে অশনি সংকেত, বলছেন বিশেষজ্ঞরা।
জ্বালানির আকাশচুম্বী দাম ও মূল্যস্ফীতি অস্বাভাবিক আকার নেওয়ার শঙ্কা। সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে, জাতীয় নির্বাচনে ভোট কারচুপিতে জড়িতদের তথ্য পেতে ইসিকে দুদকের চিঠি। মবের ঘটনা অনাকাঙ্ক্ষিত, উপদেষ্টাদের নিন্দা, বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থার আশ্বাস সালাউদ্দিনের। ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আজও ঢাকাবাসীর আন্দোলন, 1.5 মাস পর নগর ভবনে নাগরিক সেবা চালু। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।